হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে ফেব্রিকের শেড ইন্সপেকশন পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক আজকের মূল আলোচ্য বিষয় ফেব্রিক শেড ইন্সপেকশন পদ্ধতি। ফেব্রিক শেড ইন্সপেকশনের উদ্দেশ্য কী? ফেব্রিক্সের একই রঙের মধ্যে ভিন্নতা আছে কিনা তা শনাক্তকরণ এবং ভিন্নতা থাকলে সেগুলো পৃথকীকরণ এবং অনুমোদন শেডগুলোকে গ্রুপ অনুযায়ী কাটিংয়ের সাপ্লাইয়ের ব্যবস্থা নিশ্চিতকরণ, যাতে একই গ্রুপের ফেব্রিক্সগুলো একই সাথে কাটিং করা যায়। তো এটি হচ্ছে ফেব্রিক ইন্সপেকশন বা শেড ইন্সপেকশনের মূল উদ্দেশ্য। তো এখানে আমরা জেনে নিই যে আসলে শেড কী এবং গার্মেন্টসের পরিভাষায় শেড বলতে কী বোঝায়। তো প্রথমে আমরা জেনে নিই যে শেডের শাব্দিক অর্থ হলো ছায়া বা প্রতিচ্ছবি, কিন্তু গার্মেন্টসের পরিভাষায় শেড বলতে বোঝায় একই রঙের মধ্যে যদি একই রঙের মধ্যে ভিন্নতা, অর্থাৎ শেড মূলত একটি কাপড়ের রঙের গভীরতা বা হালকা হওয়া নির্দেশ করে। কাপড়ের রং যদি গাঢ় হয় তবে সেটিকে আমরা ডার্ক শেড বলি, আর যদি হালকা হয় তাহলে আমরা সেটাকে লাইট শেড হিসেবে বিবেচিত করে থাকি। তো শেড মূলত বিভিন্ন প্রকার হয়ে থাকে। এক্ষেত্রে আমি এখানে বিস্তৃত ৫ থেকে ৬টি এরকম শেড নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নিই ১ম নাম্বার শেডটি হচ্ছে ডার্ক শেড। আসলে ডার্ক শেডটা কী? যখন কাপড়ের রং গাঢ় বা ঘন থাকে তখন তাকে ডার্ক শেড আমরা বলে থাকি। আর লাইট শেড যখন কাপড়ের রং হালকা থাকে তখন সেটাকে আমরা লাইট শেড হিসেবে বিবেচনা করে থাকি। আর ৩ নাম্বার হচ্ছে রানিং শেড। রানিং শেডটা আসলে কি? এটি হচ্ছে যে একই পোশাকে বা কাপড়ের রোলের মধ্যে রঙের যে তারতম্য আছে সেটা যদি দেখা যায় তাকে আমরা রানিং শেড বলি। এটি সাধারণত ডাইং প্রক্রিয়ার সময় হয়ে থাকে, বিশেষ করে এটি নিট ডাইং এ হয়। তো এখানে আরো একটু বিস্তৃত আলোচনা করার চেষ্টা করি। যেমন একই রোলের মধ্যে যেমন বিগিনিং এ এক ধরনের কালার, মাঝখানে যায় আরেক ধরনের কালার পাওয়া যাচ্ছে, যে একটু ভিন্নতা রয়েছে। তো এটাকে আমরা হচ্ছে লাইট অর্থাৎ রানিং শেড বলে থাকি। তো ৪ নাম্বার হচ্ছে টোন। টোন শেডটা কি? এটি হচ্ছে যে শেড ছাড়া উপরের শেডগুলো ছাড়াও রঙের আরও কিছু বিশেষ আ অর্থাৎ তারতম্য রয়েছে, যেটাকে আমরা টোন হিসেবে ধরি। যেমন এই টোন বলতে বোঝায় যে হালকাও না, গাঢ়ও না, বা মাঝামাঝি এরকম। হ্যাঁ? এই শেডটাকে আমরা মূলত হচ্ছে টোন হিসাবে ব্যবহার করে থাকি। হ্যাঁ? তারপরে হচ্ছে ৫ নাম্বার অফ শেড। অফ শেড মূলত হচ্ছে বায়ের অনুমোদিত শেডের সাথে যদি ম্যাচ না করে অথবা ভিন্নতা লক্ষ্য করা যায়, তখন সেটাকে আমরা হচ্ছে অফ শেড হিসেবে বিবেচনা করে রাখি। এছাড়াও অ্যাশ টু অ্যাশ শেড রয়েছে, যেটা কাঁচা থেকে কাঁচার রঙের ভিন্নতা রয়েছে ৫০০ থেকে ৫০০, এবং অ্যাশ টু মিডল অর্থাৎ ৫ থেকে মাঝের যে রং আছে সেই রঙের যদি ভিন্নতা থাকে সেগুলোকে আমরা হচ্ছে অ্যাশ টু মিডল শেড হিসেবে বিবেচনা করে থাকি। তো এই ছিল হচ্ছে শেডের ভেরিয়েশন। আরও আছে, সেগুলো এখানে আলোচনা করব না। তো এখানে বেসিক জিনিসগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। তো এরপরের কথাটা হচ্ছে যে আসলে শেড ইন্সপেকশনটা কিভাবে করা হয়? এটা অনেকেরই কৌতূহল, হ্যাঁ, যে জানার যে আসলে শেড ইন্সপেকশনটা কিভাবে করা হয়ে থাকে। তো এখানে প্রত্যেক রিসিভিং লট ফ্রম টেক্সটাইল, যখন আমাদের ফ্যাক্টরিতে ফেব্রিক্সটা ইন হাউস হয়, তখন আমরা ওই কনসাইনমেন্টের উপর যে স্টাইল আছে সেই স্টাইল অনুযায়ী এবং স্টাইলে আবার যে কালার রয়েছে সেই কালারের 100% রোল থেকে রোলের ফ্যাব্রিক্সের আমরা শেড ইন্সপেকশন করে থাকি। এক্ষেত্রে প্রত্যেক লটের মাথা থেকে হেড অফ দ্য রোল, এখান থেকে ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি অথবা ১০ বাই ১০ ইঞ্চি ফেব্রিক্স প্যানেল কেটে নেই। এখানে অনেকেই ৮ ইঞ্চি নেয়, অনেকে ১০ ইঞ্চি নেয়। কিন্তু ফেব্রিকের যে অপচয় আছে সেটা একটু হ্রাস করার জন্য ৮ বাই ৮ ইঞ্চি ফেব্রিক্স প্যানেল কেটে নিয়ে ওই ফেব্রিক্স প্যানেলটিতে ওই লটের অর্থাৎ রোল নাম্বার, লেন্থ, কোয়ান্টিটি, ব্যাস অথবা যদি লট নাম্বার থাকে অবশ্যই লিখতে হবে। কারণ এটা পরবর্তীতে ওই রোলটা হচ্ছে শেড ওয়াইজ আইডেন্টিফিকেশন করার জন্য, যেটা এই নাম্বারের রোল এই শেড। ঠিক আছে? যখন আমরা সেপারেশন করব মাস্ট বি এটি লাগবে। তো এগুলো অবশ্যই লিখতে হবে। তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে যে গার্মেন্টসে ২ টি ওয়াশিং প্রোগ্রাম থাকে। যেটা হচ্ছে একটা নন ওয়াশ প্রোগ্রাম, অর্থাৎ
বায়ার অধৌত কাপড়গুলো তারা মানে ক্রয় করে থাকেন, এটাকে আমরা নন ওয়াশ প্রোগ্রাম বলি। আর একটি প্রোগ্রাম আছে সেটি হচ্ছে ওয়াশ প্রোগ্রাম, সেগুলো হচ্ছে ধৌত করা কাপড় তারা ক্রয় করে থাকেন। তো এক্ষেত্রে ২টি প্রোগ্রাম থাকে। এই প্রোগ্রামে আবার হচ্ছে শেড ইন্সপেকশন পদ্ধতি একটু ভিন্নতা রয়েছে, এটি আমি ডেপথ আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমে কি করি, অর্থাৎ প্রত্যেক রোলের মাথা থেকে ৮ বাই ৮ ইঞ্চি আকারের একটা স্কোয়ার প্যানেল কাটি এবং সেই প্যানেলে ওই রোলের আমরা রোল নাম্বার, তারপরে হচ্ছে ওখানে রোলের হচ্ছে ফেব্রিক কোয়ান্টিটি, যেটা লেন্থ কোয়ান্টিটি আছে সেটা, তারপরে ব্যাস অথবা লট নাম্বার যদি থাকে সেটি আমরা নির্দিষ্ট করে লিখি পার্মানেন্ট কলম দ্বারা, যাতে ওয়াশে গিয়ে ওটি উঠে না যায়। এটা লিখতে হয়, না লিখলে পরবর্তীতে আমরা এটা রোলটা আইডেন্টিফিকেশন করতে পারবো না। করার পরে আমরা প্রথমে কি করি, এটাকে স্টিম প্রেস করি। স্টিম প্রেস করার পরে প্রাইমারি শেড সেপারেশন করি। তারপরে এটা হচ্ছে ল্যাবরেটরিতে গিয়ে ল্যাব রুমে আমরা লাইট বক্সের মাধ্যমে, অর্থাৎ যে মেশিনটি আছে সেটার নাম হচ্ছে ভেরিবাইট মেশিন। এই মেশিনে আমরা যে লাইট রিকোয়ারমেন্ট আছে, বাইরের অনুমোদিত লাইট সোর্স রিকোয়ারমেন্ট আছে, সেটা সেই আলোটা জ্বালানোর পরে আমরা যে বাইরের অনুমোদিত অ্যাপ্রুভাল শেড আছে সেটার সাথে ম্যাচ করে দেখি যে আসলে কোন কোন গ্রেডগুলো, অর্থাৎ আমরা যে প্রাইমারি শেড যে গ্রেডিং করেছি সেটি কোনটার সাথে ম্যাচ করছে। এটি মিলানোর পরে আমরা ফাইনালি একটি শেড গ্রেডিং করে থাকি। সো তারপরে সেই গ্রেডিং অনুযায়ী আমরা পরবর্তীতে রোল নাম্বারগুলোকে আমরা রিপোর্ট আকারে উল্লেখ করি যে অমুক নাম্বার রোল অর্থাৎ অমুক শেড। সো এভাবে আমরা এই রিপোর্ট অনুযায়ী পৃথকীকরণ করার পরে সেগুলো কাটিংয়ের সাপ্লাইয়ের ব্যবস্থা করে থাকি। তো এখানে মনে রাখতে হবে শেড ইন্সপেকশনের টলারেন্স মাত্রা 0, আর দেখতে হবে যে কোনো রোল যদি বায়ার অনুমোদিত শেডের সাথে ম্যাচ না করে সেগুলোকে আমরা অফশেড হিসেবে সেপারেশন করি এবং এটি রিপোর্ট আকারে ওই রোল থেকে কিছু লেগ প্যানেল বানিয়ে সাপ্লায়ারদের নিকট পাঠিয়ে দেই অনুমোদনের জন্য। যেটা সাপ্লায়ারকে পাঠানোর পরে সাপ্লায়ার বায়ার কর্তৃক এটা অ্যাপ্রুভালের ব্যবস্থা করে থাকেন। যদি অনুমোদন দেয় পরবর্তীতে আমরা সেটি কাটিংয়ের সাপ্লাইয়ের ব্যবস্থা করে থাকি। আর যদি অনুমোদন না পাই সেক্ষেত্রে আমরা রোলগুলোকে একটি নির্দিষ্ট এরিয়াতে অর্থাৎ সিএনসিএম এরিয়াতে রাখি এবং পরবর্তীতে কনসার্ন মার্চেন্ডাইজার কর্তৃক যে নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে থাকি। এটি হচ্ছে যে ফেব্রিক্সের অর্থাৎ শেড ইন্সপেকশনের নন ওয়াশ প্রসিডিউরটি, এটি আমি আলোচনা করলাম। এখন আমরা যাব হচ্ছে যে ওয়াশ যে প্রসিডিউর আছে সেটিতে। এই ওয়াশ প্রোগ্রামের ক্ষেত্রে ওই সেম ফেব্রিক্স প্যানেলে ৮ বাই ৮ ইঞ্চি যে প্যানেল আছে সেই প্যানেলটি ফেব্রিকের মাথা থেকে কাটার পরে আমরা সেখানে রোল নাম্বার, লেন্থ কোয়ান্টিটি, তার ব্যাচ নাম্বার, লট নাম্বার লেখার পরে এটাই অবশ্যই পার্মানেন্ট কলম ইউজ করতে হবে ওয়াশের ক্ষেত্রে। ওয়াশের ক্ষেত্রে নন ওয়াশের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এখানে না ইউজ করলেও হবে, কিন্তু ওয়াশের ক্ষেত্রে মাস্ট বি পার্মানেন্ট কলম ইউজ করতে হবে যেটির কালিটি ওয়াশে গিয়ে উঠে যাবে না। তো এখানে লেখার পরে আমরা সেগুলোকে ওভারলক মেশিন দ্বারা চারপাশ ওভারলক করে একটি ব্ল্যাঙ্কেট তৈরি করব। সেই ব্ল্যাঙ্কেট অর্থাৎ কম্বলের মতো করে তৈরি করে সেটি আমরা ওয়াশে পাঠাবো। আর যদি কোনো ফ্যাক্টরিতে নিজেদের ওয়াশ থাকে তাহলে সেখানে তারা ওয়াশ করতে পারেন। তো ওয়াশে পাঠানোর পরে ওখানে ওয়াশ টেকনিশিয়ান যারা আছেন তারা বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী কোন স্ট্যান্ডার্ডের ওয়াশ তারা চাচ্ছেন এইখানে তারা সেই ওয়াশের রেসিপি ব্যবহার করে সেগুলো ওয়াশ করবেন। ওয়াশ করার পরে সেগুলো আমরা ফেরত আনার পরে এই ব্ল্যাঙ্কেটের যে ওভারলকগুলো আছে চতুর্পাশে সেগুলো আমরা খুলে ফেলে প্রাথমিক অবস্থায় আমরা একটা শেড সেপারেশন করার পরে পরবর্তীতে ল্যাবরেটরিতে গিয়ে ডার্ক রুমে লাইট বক্সের মাধ্যমে অবশ্যই ভেরিবাইট লাইট মেশিন হতে হবে, হ্যাঁ, বা অন্য মেশিন যেটা বায়ার কর্তৃক অনুমোদিত আছে। এগুলোতে বায়ার অনুমোদিত যে লাইট সোর্স রিকোয়ারমেন্ট আছে সেই লাইট ব্যবহারের মাধ্যমে ক্রেতার অনুমোদিত শেডের সাথে আমরা ম্যাচ করে দেখব যে কোন লটের সাথে বায়ার অনুমোদিত লটের সাথে আমাদের লটটি ম্যাচ করছে। সেই অনুযায়ী আমরা একটা
শেড সেপ গ্রেডিং করে থাকি, যে এটা এ, এটা বি, এটা সি। তো এভাবে আমরা করার পরে সেগুলো রিপোর্ট আকারে রিপোর্ট করি এবং সেই অনুযায়ী পরবর্তীতে আমরা এগুলো পৃথকীকরণ করি, সেপারেশন করি কাটিংয়ে সাপ্লাইয়ের জন্য। তো এখানে আমরা শেড ওয়াইজ সাপ্লাই দিয়ে থাকি কাটিংয়ে, যে প্রথমে আমরা এ লট যদি রোল বেশি হয় তাহলে সেটা আমরা কাটিংয়ে সাপ্লাই দেব, তারপরে দেন পরে এটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে আমরা অবশ্যই মানে ফিপো একটা আমাদের প্রসিডিউর আছে, সেই অনুযায়ী আমরা এই সাপ্লাইয়ের ব্যবস্থাগুলো করে থাকি। এক্ষেত্রে যদি কোনো রোলের ফেব্রিক্স অফশেড হয়, অর্থাৎ বায়ার অনুমোদিত শেডের সাথে না ম্যাচ করে, সেক্ষেত্রে আমরা সেগুলো অফ রাখি এবং সেখান থেকে সেই ফেব্রিক্সের থেকে আমরা হচ্ছে কিছু প্যানেল, লেগ প্যানেল তৈরি করি এবং রিপোর্টটা সহ বায়ারকে অর্থাৎ কনসার্ন যে মার্চেন্ডাইজার আছে তাদেরকে আমরা এগুলো পাঠিয়ে দিই অ্যাপ্রুভালের জন্য। তারা বায়ারদের সাথে যোগাযোগের মাধ্যমে অ্যাপ্রুভাল যদি পান তাহলে আমরা দেন পরবর্তীতে সেগুলো সাপ্লাইয়ের ব্যবস্থা করি। আর যদি না পান সেক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট এরিয়া সিএনসিএম এরিয়াতে এগুলো রেখে দেই এবং পরবর্তীতে যে নির্দেশনাগুলো আসে কনসার্ন মার্চেন্ডাইজার থেকে তখন আমরা সেই অনুযায়ী কাজ করে থাকি। এটি হচ্ছে ওয়াশ প্রোগ্রামের ক্ষেত্রে। তো অবশ্যই ওয়াশ প্রোগ্রামের ক্ষেত্রে কিছু কিছু জিনিস ডিপলি হ্যান্ডেল করা দরকার, যেহেতু ওয়াশেই বেশি শেডের ভেরিয়েশনটা আসে। তো এক্ষেত্রে আমরা বিশেষ করে যেগুলো সলিড কালার আছে সেক্ষেত্রে অবশ্যই আমরা 100% এখানে এফোর্টটা দেব শেড কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে। পরবর্তীতে আমি এখানে কিছু স্পেশাল নোট দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালার কন্টিমিনেশন চেক করার জন্য আমরা গ্রে স্কেল অবশ্যই ইউজ করব। সেক্ষেত্রে আমরা বাইরে এখানেও একটু অনুমোদন আছে যে কত মানে গ্রে স্কেলের কত রেটিংটা তারা হচ্ছে মানে নিচ্ছেন। তো এটা আমরা ব্যবহার করে কালার কন্টিমিনেশনগুলো চেক করব। দেন এখানে আমি কিছু পিকচার দিয়েছি বায়ার অনুমোদিত লাইটের যে আলোগুলো কীরকম হয়। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে D65 লাইটের কীরকম আলো সেটা এখানে দেখতে পাচ্ছেন। তারপর TL84 ওটার কীরকম আলো হয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন। CWF এর আলো কীরকম হয়ে থাকে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করেছি। তারপরে ইউভি লাইট জ্বালানোর পরে সেই আলো কীরকম হয় সেটি এখানে দেখানোর চেষ্টা করেছি। তারপর এফএ আলোর এখানে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কীরকম আলো হয়। তো আশা করি ক্লিয়ার হচ্ছেন। তবে এখানে আমি কিছু বায়ার অনুমোদিত লাইট রিকোয়ারমেন্ট আপনাদের সাথে শেয়ার করব, যেটি অবশ্যই জানা দরকার। তাদের লাইটগুলো তারা মানে কোথায় ইউজ করে থাকেন, এগুলো হচ্ছে ফেব্রিক ওয়্যার হাউজে অথবা যারা সেল যে জায়গায় করেন সেই জায়গাগুলোতেও তারা যে লাইটগুলো ইউজ করেন সেগুলোর এখানে অনুমোদন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বায়ার টার্গেট UL 3500 প্রাইমারি লাইট হিসেবে ইউজ করেন এবং সেকেন্ডারি D65, তারপর ওয়ালমার্ট প্রাইমারি লাইট LED লাইট এবং সেকেন্ডারি D65 লাইট তারা ইউজ করে থাকেন। গ্যারানের ক্ষেত্রে LED লাইট প্রাইমারি লাইট হিসেবে ইউজ করেন আর সেকেন্ডারিতে তারা D65 লাইট ইউজ করেন। H&M বায়ার মানে LT83 এটা তারা ইউজ করেন এবং D65 এখানে সেকেন্ডারি হিসেবে ইউজ করেন। তারপরে কাটার্স CWF এবং D65 তারা সেকেন্ডারি হিসেবে ইউজ করেন। ওয়ালমার্টের দুটার মধ্যে দুইটা ভেরিয়েশন আছে, একটা USA একটা কানাডায় যেটা আছে সেটা প্রাইমারি CWF এবং সেকেন্ডারি D65। এখানে লাইটের কিছু আমি ফুল মিনিংগুলো তুলে ধরার চেষ্টা করেছি বোঝার ক্ষেত্রে। অনেকেই এই জায়গায় কনফিউশন থাকে আসলে CWF কি, UL কি। তো এখানে UL মিনিং আল্ট্রা লাইট, যেটা আল্ট্রা লাইট হিসেবে আমরা বুঝে থাকি। তারপরে LED হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তারপরে LT হচ্ছে টিউব লুমিনেসেন্ট, তারপরে CWF ফুল হোয়াইট ফ্লুorescent এবং সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে D65 মিনস ডেলাইট মিনস দিনের আলো। তো এখানে এই মিনিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তারপরে আরও লাইট আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব যেহেতু ভিডিওটি লেন্থি হচ্ছে।
তো এই ছিল হচ্ছে আপনার শেডের যে লাইট, বায়ার অনুমোদিত লাইট সেগুলোর রিকোয়ারমেন্ট। এখন আমি যাচ্ছি যে কোন জায়গাগুলোতে আমরা হচ্ছে শেড কন্ট্রোলগুলো করে থাকি। স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে আমরা শেডগুলো আম আপনার হচ্ছে কন্ট্রোল করে থাকি। এখানে ফেব্রিক স্যাম্পলস আর কন্ট্রোল ফ্রম ইচ রোল অফ ফ্যাব্রিক ইনক্লুডিং বোথ মেইন or trims fabric. These samples should represent the range of color variation within each lot. অর্থাৎ প্রধান বা ছাটা উভয় ধরনের কাপড় সহ প্রত্যেকটি রোলের যে নমুনা আছে স্যাম্পল সেগুলো সংগ্রহ করা হয় এবং এই নমুনাগুলো প্রত্যেকটি রোলের মধ্যে রঙের যে বৈচিত্র্য আছে সেটি পরিসরে উপস্থাপন করা আমাদের উচিত। তারপরে এখানে দ্বিতীয় নম্বর আছে শেড ওয়াইজ সেপারেশন। Samples are stored into different shade families. Example A, B, C based on their color. নমুনাগুলোকে অবশ্যই তাদের রঙের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন শেডের গ্রুপ বা আকারে সাজিয়ে থাকি। 3 নাম্বার শেড ব্যান্ড মেকিং। A color continuity card is prepared which includes cutting from each shade families mount on a card with corresponding lot numbers. একটি রঙের ধারাবাহিকতার কার্ড প্রস্তুত করা হয় যার মধ্যে প্রতিটি লট শেড অর্থাৎ গ্রুপ আকারে কাটা অংশগুলো একটি লট নাম্বার সহ একটি কার্ডে লাগানো থাকে। 4 নাম্বার শেড ব্যান্ড অ্যাপ্রুভাল। এক্ষেত্রে দ্য শেড ব্যান্ডস আর রিভিউড বাই রিলেভেন্ট পার্সোনেল, এক্সাম্পল কিউসি, মার্চেন্ডাইজার অ্যান্ড অ্যাপ্রুভাল। প্রাসঙ্গিক যারা কর্মী আছেন কর্মীদের যেমন কিউসি, মার্চেন্ডাইজার দ্বারা শেডগুলো অর্থাৎ রিভিউ করা হয় এবং সেগুলো অ্যাপ্রুভাল নিয়ে আসা হয়। দেন 5 নাম্বার ফেব্রিক লেয়িং অ্যান্ড কাটিং। Fabrics rolls are laid out according to shade band to ensure consistent color within each lay. প্রত্যেকটা লটে প্রতিটি স্তরের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ যে রঙগুলো আছে সেগুলো আমরা নিশ্চিত করার পরে সেই শেড ব্র্যান্ড অনুসারে কাপড়ের রোলগুলো সাজানো হয় এবং সেভাবে কাটিং করা হয়ে থাকে। নাম্বার 6 শেড আইডেন্টিফাইড, অর্থাৎ ডিউরিং কাটিং শেড ইনফরমেশন ইজ মার্কড অন ফ্যাব্রিক পিসেস টু ট্র্যাক দেম থ্রু দ্য প্রোডাকশন প্রসেস। কাটার সময় উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ফেব্রিক্সের টুকরোগুলোতে শেডের তথ্যগুলো নিশ্চিত করা হয়, যেটা হচ্ছে কাটিং থেকে শুরু করে আপনার সুইংয়ে একই শেড ওয়াইজ সুইং হবে, দেন ফিনিশিং হবে, দেন প্যাকে যাওয়ার আগে সেপারেশন হয়ে সেগুলো প্যাক করা হবে। 1 শেড 1 কার্টন যদি শেড ভেরিয়েশন বেশি থাকে। সো নাম্বার 7 সুইংয়ের ক্ষেত্রে সুইং অপারেটরস আর গাইডেড বাই শেড মার্কিং টু মেইনটেইন কালার কনসিস্টেন্সি উইদিন ইচ গার্মেন্টস। প্রত্যেকটা পোশাকের মধ্যে রঙের যে সামঞ্জস্য আছে সেটা বজায় রেখেই হচ্ছে মানে অপারেটররা অবশ্যই মানে সেগুলো সুইং করবেন এবং এখানে শেডের যে চিহ্ন দেওয়া আছে সেটি অনুযায়ী এখানে সুইংয়ে সেটি পরিচালিত হবে। দেন ওয়াশে যখন যাবে ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রযোজ্য হয়, গার্মেন্টস আর ওয়াশড ইন separate baths based on their shade to prevent color bleeding or mixing. এক্ষেত্রে প্রযোজ্য যদি হয় ওয়াশ যেটা দরকার সেক্ষেত্রে রঙের যে তারতম্য আছে বা উঠে যাওয়া বা মিশ্রণ রোধ, এটা করার জন্য পোশাকগুলো তাদের রঙের উপর ভিত্তি করে আলাদা ব্যাচে সেগুলো ওয়াশ করা হয়। ফাইনালি আমরা যখন ইন্সপেকশন করব, চূড়ান্ত পরিদর্শন, গার্মেন্টস আর ইন্সপেক্টেড ফর শেড কনসিস্টেন্সি বিফোর ফিনিশিং এনশিওর অল পার্টস অফ দ্য গার্মেন্টস ম্যাচ। এখানে সর্বশেষ যখন ফাইনাল ইন্সপেকশন করা হবে, চূড়ান্ত পরিদর্শন করা হবে, সেক্ষেত্রে অর্থাৎ যখন কি বলে আপনার হচ্ছে ফিনিশিং এরিয়াতে যখন আসবে সেখানে আমরা হচ্ছে সেটা নিশ্চিত করব যে এখানে রঙের সামঞ্জস্যের উপর ভিত্তি করে আমরা সেগুলো হচ্ছে প্যাক করব এবং ফাইনাল ইন্সপেকশনে কোনো
অর্থাৎ কালার ভেরিয়েশন আছে কিনা সেগুলো দেখেই তারপরে চূড়ান্ত রেজাল্ট মানে আমরা পাবো যে আসলে শেড কন্ট্রোলিংটা কতটুকু হয়েছে। সো এই ছিল আজকের আলোচ্য বিষয়, ফেব্রিক শেড ইন্সপেকশন প্রসিডিউর। এখানে যেহেতু ভিডিওটি লেন্থি হয়েছে যার কারণে আরও আলোচনা করার ছিল। তো এখানে আমি সর্বশেষ কথাটা বলি, শেড কন্ট্রোলিংটা ফেব্রিক রিসিভিং থেকে শুরু করে ফেব্রিক অর্থাৎ রিসিভিং থেকে শুরু করে কাটিং, তারপরে সুইং, দেন ওয়াশিং, দেন ফিনিশিং, দেন প্যাক, দেন ফাইনাল কন্ট্রোলিং প্রসিডিউর। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে